চমৎকার একটা প্রবলেম। দেখো এখানে একটা কপি কল দিয়ে দিছে এবং বলা হয়েছে যে কপি কলটিকে লক অবস্থা থেকে খুলে দিলে 10 কেজি ভরের যে বস্তুটা আছে সেইটা 1 মিটার নিচে নেমে আসে। তো বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা আগে বুঝো যে কি বলা হয়েছে। দেখো কপি কলের দুই পাশে দেখো একটা 10 কেজি আর একটা 5 কেজি আলাদা আলাদা ভরের দুইটা বস্তু ঝোলানো হয়েছে। তো প্রথম অবস্থায় এই কপি কলটা লক অবস্থাতে আছে। লক অবস্থায় থাকা মানে কি? লক অবস্থায় থাকা মানে হচ্ছে দুই পাশে আলাদা আলাদা ভর ঝুলানোর ফলে এটার দুই পাশে কোনো মুভমেন্ট থাকবে না, ঠিক আছে, নড়াচড়া করবে না দুই পাশে। এখন যদি লকটা খুলে দেওয়া হয় তাহলে কি হবে? যেই পাশে ভরটা বেশি সেই পাশে ওজন বেশি, সেই পাশের বস্তুটা নিচে নেমে আসবে না। আর যেই পাশে ওজন কম সেই পাশের বস্তুটা কি উপরে উঠে যাবে না? তাই তো নাকি? ভর যেই পাশে বেশি সেই পাশের বস্তুটা নিচে নেমে আসবে, তাই না? এইটাই তো। আচ্ছা এখন 10 কেজি ভর তো বেশি, তাহলে এইটা নিচে নেমে আসবে। তাহলে অপর পাশের বস্তুটা কি হবে? ও যতটুক নিচে নামবে অপর পাশের বস্তুটাও তো ততটুকুই উপরে উঠবে না, যেহেতু তারা একই দড়ির সাথে কানেক্টেড, তাই না? তাহলে দেখো 10 কেজি ভরের বস্তুটা 1 মিটার নিচে নেমে আসে বলা হয়েছে। তাহলে এই 10 কেজি ভরের বস্তুটা 1 মিটার নিচে নামে, তাহলে এ কি করবে? এ অপর পাশে কি করবে? 1 মিটার উপরে উঠে যাবে না, তাই তো? আচ্ছা এইটা এখন এই যে দেখো মুভমেন্টটা তৈরি হচ্ছে দুইটা বস্তুরই, তাহলে দুইটা বস্তুর একটা আলাদা আলাদা বেগ হবে না, বেগ পাওয়া যাবে না। সেই বেগটাই তো তোমার নির্ণয় করতে হবে, তাই না? এখন দেখো তো, যেহেতু তারা একই দড়ির সাথে কানেক্টেড আছে, এ যতটুকু নামবে অতটুকুই এ উপরে উঠবে, সুতরাং উভয়েরই বেগ সেম না? এর যা ভ্যালোসিটি বা বেগ হবে এর তো তাই হবে, তাই না? একই তো হবে। আচ্ছা, তো বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করতে বলা হয়েছে, সেই বেগটা কত সেইটা কাউন্ট করতে হবে তোমাকে। আচ্ছা এখন বেগ নির্ণয় করার আগে তোমার একটা বেসিক জানা জরুরি। ধরো এই ভরটাকে তুমি M1 ধরে নাও আর এই ভরটাকে তুমি M2 ধরে নাও, আলাদা আলাদা যেহেতু ভর, তাহলে এর একটা তো ওজন আছে না? সেই ওজন W1 এটাকে ধরো আর এইটা তুমি W2 ধরো। এখন বস্তুটা যে বেশি ভরের বস্তুটা আছে সেইটার দিকে কিন্তু এই কপি কলের দড়িটা নামবে, তাই না? আচ্ছা এখন বেগ নির্ণয় করতে হবে। তাহলে এইটা করার আগে তোমার একটা বেসিক জিনিস ধরে নিতে হবে। সেটা কি? যে এই কপি কল যেইটা আছে এই কপি কলটা সম্পূর্ণভাবে ঘর্ষণহীন চিন্তা করতে হবে। মানে এর কপি কলের এই যে রোলারটা আছে এই রোলারের কোনো ঘর্ষণ নাই, এটা ধরে নিতে হবে, না হলে এই অঙ্কটা করা জটিল হয়ে যাবে, বুঝছো? আর এই যে দড়িটা আছে এই দড়িটার ভরটা একেবারে নগণ্য ধরে নিতে হবে, বুঝছো? আচ্ছা এটা ধরে নিতেই হবে। আচ্ছা এখন যদি তাই ধরো তাহলে এটার বেগ নির্ণয় করতে গেলে দেখো তো, প্রথমে আমি টান বল নিয়ে, দড়ির টান বল নিয়ে আমি কথাটা বলি। দেখো যেহেতু এই কপি কলের কোনো ঘর্ষণ বল নেই, আবার দড়ির ভরটা কি শূন্য ধরে নিয়েছো, তাহলে এই দড়িতে যে টান বলটা থাকবে একটা স্থানে যে টান বলটা পাবা সেটা এই সকল দড়ির টান বল হিসেবে কাজ করবে। জিনিসটা কেমন? ধরো এই বস্তুটায় এইদিকে নিচে নামছে, তাহলে এইদিকে নিচের দিকে বস্তুর ওজন কাজ করছে, এই বস্তুরও ওজনটা নিচের দিকে কাজ করছে, এই বস্তুরও ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে অবশ্যই অবশ্যই ওজন উভয়েরই নিচের দিকে কাজ করছে। তাহলে দড়ির টান বলটা কি হবে? উপরের দিকে কাজ করবে না? দড়িতে টান বলটা উপরের দিকে কাজ করবে। তাহলে এই পাশে যদি তুমি টান বল কাউন্ট করো, সেইটা ধরো টি, টান বলটা টি ধরো, তাহলে এই পাশে টান বলটা কি হবে? অবশ্যই টি হবে। কারণ কি? প্রশ্ন আসতে পারে যেহেতু ভর উভয় পাশে আলাদা আলাদা, টান বল তাহলে উভয় পাশে একই হইলো কেন? ওই যে বললাম যে কপি কলের যে রোলারটা আছে সেটা ঘর্ষণহীন ধরে নিতে হবে, দড়ির ভরটা তোমাকে নগণ্য ধরে নিতে হবে, তাহলে আলটিমেটলি টান বল প্রত্যেকটা দড়ির প্রত্যেকটা পয়েন্টে টান বল সেমই থাকবে, বুঝছো? তাহলে এই যে টান বলটা উপরের দিকে কাজ করছে এই দড়ির প্রত্যেকটা স্থলে টান বলটা সেম, এই টি, বুঝছো? আচ্ছা এখন যদি তাই হয় তাহলে বস্তুদ্বয়ের এখন বেগ নির্ণয় করব কিভাবে? দেখো তো একটু চিন্তা করো। দেখো বস্তুটা কিন্তু এইদিকে নিচে নামছে এই পাশের বস্তুটা, আর এই পাশের বস্তুটা কি উপরে উঠছে না? তাহলে যেহেতু এই পাশের বস্তুটা নিচে নামছে তো আমি এখানে বলতে পারবো না যে W1 ইজ গ্রেটার দেন টান বল। কারণ কি বলো তো? আমি এটা কেন লিখলাম? এটা লেখার একটাই কারণ হচ্ছে যে দেখো যখন বস্তুর ওজনটা টান বলের চাইতে বেশি হবে তখনই কেবল বস্তুটা নিচে নামবে, তাই না? বস্তুটা নিচে নামার দরুন কে কাজ করছে? এই ওজনটা কাজ করছে না? তাহলে এই 10 কেজির ভরের বস্তুটা তো নিচে নামছে, তাহলে অবশ্যই অবশ্যই কি এই ওজনটা কিন্তু বেশি। যদি টান বলটা বেশি হতো তাহলে কিন্তু এই বস্তুটা উপরে উঠতো, তো এটা তো ঘটছে না, এখানে এখানে বস্তুটা নিচে নামছে, তাহলে অবশ্যই কি এই বস্তুটার ওজনটা কিন্তু এখানে বেশি, ঠিক আছে? তার জন্য আমি এটা লিখছি।
এখন এই বস্তুর ক্ষেত্রে দেখো তো, এই বস্তুর ক্ষেত্রে দেখো তো টান বলটা তো টি, এপাশেও সব স্থলে টান বল টি দড়ির। এখন বলো তো W2টা বেশি না টান বলটা বেশি? এই ক্ষেত্রে কিন্তু টান বলটা ইজ গ্রেটার দেন কি ওজন। কেন? দেখো এই বস্তুটা তো নিচে নামছে না, এই বস্তুটা আলটিমেটলি উপরে উঠছে। তো উপরে যেহেতু উঠছে তাহলে অবশ্যই উপরে ওঠার দরুন কোন বলটা কাজ করছে? টান বলটা কাজ করছে। তাহলে আমি অবশ্যই লিখতে পারবো এই ক্ষেত্রে বস্তুর ওজনের চাইতে টান বলের মানটা বেশি, তাই না? এই দুইটা শর্ত বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট এটা সলভ করতে গেলে, বুঝছো? তো আশা করবো আমি যে এই বিষয়টা তোমরা বুঝছো, এই শর্তের বিষয়টা। আচ্ছা, এখন কি করতে পারি? এখন আমাকে বেগ নির্ণয় করতে হবে। কি করা যায় দেখো তো, এই পাশে যদি লব্ধি বল হিসাব করো এই বস্তুর ক্ষেত্রে, তাহলে লব্ধি বলটা কেমন হচ্ছে দেখো তো। লব্ধি বল, লব্ধি বল মানে হচ্ছে নিড বল। নিড বলটা কি বা লব্ধি বলটা কি? সেটা হচ্ছে কোনো বস্তুর ওপর যদি একাধিক বল ক্রিয়া করে, একাধিক বল ক্রিয়ার ফলে বস্তুর মুভমেন্টটা যেই দিকে হয় সেই বলটাই হচ্ছে লব্ধি বল। দেখো এক্ষেত্রে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করছে, এটা একটা বল। আবার কি বস্তুর এই যে দড়ির টান বলটা সেটা উপরের দিকে ক্রিয়া করছে, এটা আরেকটা বল। দুইটা আলাদা আলাদা বল ক্রিয়া করার ফলেও বস্তুটা কি নিচের দিকে যাচ্ছে না? তাহলে লব্ধিটা বস্তুর নিচের দিকে, বুঝছো? যদিও দুইটা বল ক্রিয়া করছে কিন্তু লব্ধিটা কি নিচের দিকে। তো এক্ষেত্রে আমি কি লিখতে পারবো? লব্ধি বল বা নিড বল সেটা কি F1 দাও, সেইটা সমান কি বলো তো? বস্তু কতটা বল নিয়ে নিচে নামছে সেটাই তো লব্ধি বল বা নিড বল। সেটা কত বলো তো? W1 এর মধ্যে থেকে টান বলটা বাদ দিতে হবে না? অবশ্যই বাদ দিতে হবে, কারণ সেই বলটা নিয়েই কিন্তু বস্তুটা নিচে নামছে। বস্তুর ওজনের দরুন W1 আর উপরের দিকে টান বলটা T। বস্তুটার ওজন যেটা W1 সেটা কিন্তু বড় এবং পেছনমুখী যে টান বলটা সেটা কিন্তু T, সেটা কিন্তু ছোট। তাহলে এই W1 থেকে T1 বাদ দিলে যা পাওয়া যাচ্ছে, যে বলটা পাওয়া যাচ্ছে সেটাই তো লব্ধি বল। সেইটা নিয়েই তো আলটিমেটলি এই 10 কেজি ভরের বস্তুটা নিচে নামছে, তাই না? আচ্ছা, এখন এর ক্ষেত্রে লব্ধি বলটা তুমি চিন্তা করো, এটা F2 দাও। তো F2 এখানে লব্ধি বলটা এখানে বড় কে বলো তো? টান বলটা বড় না? তাহলে টান বলের ভিতর থেকে বস্তুর ওজনটা বাদ দিতে হবে না? এইটা লব্ধি না? দেখো এই ক্ষেত্রে বস্তুটা কিন্তু উপরে উঠছে। কেন উপরে উঠছে? কারণ এখানে টান বলটা বেশি। কিন্তু লব্ধি বলটা কত? টান বলের ভিতর থেকে পেছনমুখী যে ওজনটা আছে সেটা বাদ দিতে হবে না? এই বলটা নিয়েই তো আলটিমেটলি কি বস্তুটা 5 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠছে, তাই না? তো আমরা উভয় ক্ষেত্রে লব্ধি বল কতটুকু ক্রিয়া করছে সেটা বের করলাম। এখন এখান থেকে আমি লিখতে পারবো না দেখো যে F1 এইটা তো বল, তো বল সমান আমি লিখতে পারবো না যে MA। তো যেহেতু এটা প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে ভরটা M1 দাও, ত্বরণ A। আচ্ছা, W1 মানে কি? প্রথম এই যে 10 কেজি ভরের এইটার ওজন, তো W সমান কি mg লিখতে পারি না? তাহলে M1g। আর টান বল তো -T, এটা আচ্ছা থাকলো এখানে। এক্ষেত্রে আমি লিখতে পারবো বল সমান কি আবার কি MA। এই যে এটা তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হিসাব করছে, তাহলে এখানে M2 দাও A। আর এখানে টান বল T মাইনাস W2 মানে দ্বিতীয় বস্তুর যে ওজনটা সেটা কত? M2g না? আচ্ছা, তাহলে দেখো তো বলের ফর্মুলাটা, নিড বল বা লব্ধি বলের ফর্মুলাটা এরকম দাঁড়াইলো না? আচ্ছা, তো দেখো এখানে আমি কিন্তু A1 A2 আলাদাভাবে প্রকাশ করি নাই, কারণ হচ্ছে 10 কেজি ভরের বস্তুর যেটা ত্বরণ 5 কেজি ভরের বস্তুর একই ত্বরণ। কারণ কি দেখো আমি যেটা বললাম যে এ যতটুকু নিচে নামছে এও ততটুকু উপরে উঠছে, তাহলে সরণ এক, তাহলে বেগ এক, তাহলে তো উভয়েরই ত্বরণও একই হবে। তার জন্য আমি A1 A2 দেই নাই। আশা করি এই বেসিকটা বুঝতে পারছো। এটা বেসিকটা বুঝলে এটা করা ইজি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এটা একটা সমীকরণ দাঁড়ালো, এটা একটা সমীকরণ দাঁড়ালো। তো তুমি এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও। তো এই দুইটা সমীকরণ যদি তুমি সমাধান করো তাহলে দেখবা যে ত্বরণটা বের করতে পারবা এখান থেকে। আর ত্বরণ বের করতে পারলে কিন্তু তুমি বেগ বের করতে পারা কোনো ব্যাপারই না, সেটা বের করতে পারবা। তো তুমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করো। তো 1 প্লাস হচ্ছে 2 এইটা করে পাই। দেখো তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াচ্ছে? M1a প্লাস কত? M2a। আর রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে দেখো তো, এইটা না, এই যে M1g মাইনাস হচ্ছে T প্লাস কত? T মাইনাস M2g। আমি জাস্ট বাংলা যোগ করলাম, বাম পক্ষেও যোগ করলাম, ডান পক্ষেও যোগ করলাম। তো যোগ করলে দেখো তো এখানে কি থাকে?
এখানকার এ আর এখানকার এ তো সেম, তাহলে এ তুমি কমন নিতে পারো কি না? পারো। তাহলে এখানে কি পড়ে থাকে? M1 পড়ে থাকে, এখানে M2 পড়ে থাকে, তাই না? আচ্ছা, আর এ পাশে দেখো তো এইটিটা প্লাসের এইটিটা মাইনাসের, তাহলে টান বল দেখো, টান বল দেওয়া নাই প্রশ্নে, কারণ এরা কাটাকাটি চলে যাবে, তোমার ওইটা নিয়ে প্যারা নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে কি থাকছে এখন দেখো তো, যেহেতু জি উভয়ের ক্ষেত্রে সেম, তাহলে জি তুমি কমন নিতে পারো কি না? পারো। তাহলে এখানে কি পড়ে থাকছে? M1 মাইনাস কত? M2 না? দেখো সুন্দর একটা ফরম্যাট চলে আসছে তোমার কাছে। এখান থেকে তুমি এখন ত্বরণটা বের করতে পারবা না? তাহলে এ এখানে রাখো, তাহলে এখানে রাখলে M1 প্লাস M2 এটা গুণ অবস্থায় আছে এর সাথে, তাহলে ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। জি ইন্টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই কত? M1 প্লাস M2। বাংলা এটা তো বুঝো এই ক্যালকুলেশনটা। আচ্ছা, এখন সব কিছু তুমি বসাই দাও। এখন যদি সব কিছু বসাই দাও তাহলে রেজাল্টটা কি আসবে দেখো। জি এর মান হচ্ছে 9.8 ইন্টু M1 এর মানটা কত দেখো তো? 10 কেজি দেওয়া আছে সব কিছু, এখন জাস্ট মান বসাও। M2 এর মান 5 কেজি, আর M1 M2 নিচে যোগফল, তাহলে 10 যোগ কত? 5। তাহলে উপরে দাঁড়াচ্ছে দেখো যে 9.8 ইন্টু হচ্ছে 10 মাইনাস 5 5, আর নিচে কত? 10 প্লাস 5 15। তো তুমি এটা যদি করো তাহলে কাটাকাটি করো দেখো, তাহলে নিচে থাকছে 3, তো 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 3, এইটা রেজাল্ট আসবে কত জানো? এটা রেজাল্ট আসবে হচ্ছে 3.267। 3.267 এটা তো ত্বরণ, তাহলে এককটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা তো তুমি ত্বরণ পাইলা, দেখো ত্বরণ আইডেন্টিফাই করলা। এখন তোমার এখান থেকে যেতে হবে কোথায়? বেগ নির্ণয়ে। তাহলে এবার পারবা না? দেখো তো, একটু মাথা খাটাও, কোন ফর্মুলা ইউজ করলে ত্বরণ থেকে বেগে যাইতে পারবা দেখো তো। ত্বরণ থেকে তোমাকে এখন বেগে যাইতে হবে। তোমার কাছে কি কি ডেটা আছে দেখো তো। তোমার বেগ নির্ণয় করতে হবে, ভি লাগবে। তোমার কাছে ত্বরণ জানা আছে, ত্বরণ জানো তুমি কত? এইটা 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো বস্তুটা কতটুকু নিচে নামছে, সরণটাও দেওয়া আছে 1 মিটার, প্রশ্নে বলেই দেওয়া আছে 1 মিটার। তাহলে এস এর মানটা, সরণের মানটাও তুমি জানো 1 মিটার, তাই না? বস্তুটার আদিবেগ তোমার এখানে দেওয়া আছে কিনা বলো তো। আদিবেগ কিন্তু এই বস্তুটার, এই উভয় বস্তুর ক্ষেত্রে আদিবেগ কিন্তু শূন্য। কেন শূন্য? কেন শূন্য সেটা বলো তো। কারণ হচ্ছে কপিকল, এই যে কপিকলটা আছে সেটা কিন্তু প্রথম অবস্থায় লক অবস্থায় আছে। তো প্রথম অবস্থায় লক যেহেতু ছিল, তাহলে আমি বলতে পারি আদিবেগ শূন্য ছিল, বুঝছো? আচ্ছা, এখন দেখো এই তিনটা ডেটার থেকে তুমি বেগটা বের করতে পারবা না। কিভাবে? যদি এই ফর্মুলা ইউজ করো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো ইজিলি এখান থেকে বেগটা কিন্তু বের করা যায়। তাহলে ভি এখানে ফিক্সড রাখো, তাহলে স্কোয়ার রুট ইউ স্কোয়ার প্লাস 2as, উভয় পাশে আমি জাস্ট রুট করলাম, বুঝছো? আচ্ছা, তাহলে এখন ভি কিন্তু ফ্রি হয়ে গেছে, এখন আমার মান বসাইলে হয়ে যাচ্ছে অঙ্কটা। আচ্ছা দেখো, ইউ এর মানটা কত? আদিবেগটা কত? শূন্য না? তো শূন্যর উপর স্কোয়ার মানে তো শূন্যই হয়, রেজাল্টটা কি? শূন্য। আচ্ছা, প্লাস 2 ইন্টু ত্বরণের মানটা কত বলো তো? 3.267, আর যে সরণটা সেটা কত? 1 মিটার না? তাহলে এইটা করলে যা রেজাল্ট পাবা তাই, এটা ক্যালকুলেশন করবা, দেখবা রেজাল্ট আসবে হচ্ছে তোমার 2.56। এটা যেহেতু বেগ, তার একক কী হবে? মিটার পার সেকেন্ড না? তাহলে দেখো এই কপিকলটা যে নিচের দিকে নামছে কত বেগ নিয়ে নামছে? 2.56 মিটার পার সেকেন্ড বেগে নামছে। আর এইটা উপরের দিকে উঠছে কত বেগে উঠছে? ওই 2.56 বেগেই, মিটার পার সেকেন্ড বেগেই উঠছে। তো আশা করি এই কপিকলের এই কনসেপচুয়াল ম্যাথটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন, বুঝছো? তো এটা পারা যায়, ইজি আছে, বাট এই যে কনসেপ্টটা একটু ধরতে হবে। হ্যাঁ, আশা করি বুঝছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।